জনগণের হারিয়ে যাওয়া অধিকার ফিরে পাওয়ার সময় এসেছে। ঠাকুরগাঁওয়ে তারেক রহমান নিরাপদ দেশ করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান। অসৎ নেতৃত্বের কারণে দেশের ভাগ্য পরিবর্তন হয়নি বললেন জামায়াত আমির। ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করতে না দেওয়ার অঙ্গীকার। প্রচারণার বাকি মাত্র 2 দিন। শেষ সময়ে ভোটারদের মন জোগাতে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এবং আলোচনার পরপরই ইরানের উপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা। তেল পরিবহনে জড়িত 14 জাহাজকে লেনদেন বন্ধের নির্দেশ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। এবারের নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ হারিয়ে যাওয়া অধিকার ফিরে পাবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, এবার ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনে কাজ করবে বিএনপি। কৃষি খাতকে স্বনির্ভর করা সহ বেকারদের কর্মসংস্থানের কথাও বলেন তারেক রহমান। নিরাপদ দেশ করতে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এই এলাকার মানুষ যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, যাতে মানুষ চাকরি বাকরি করে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে কৃষির সাথে সম্পর্কিত যত শিল্প আছে সেই সকল শিল্প কলকারখানা আমরা এই সমগ্র এলাকার মধ্যে গড়ে তুলতে চাই। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, এই এলাকার তরুণদেরকে, এই এলাকার যুবকদেরকে সঠিকভাবে বিভিন্ন বিষয়ে ট্রেনিং প্রদান করতে চাই। সেটা কৃষিতে হোক, সেটা যন্ত্রাংশে হোক, সেটা বিভিন্ন বিষয় হোক না কেন, আমরা আমাদের যুবকদেরকে, তরুণদেরকে ট্রেনিং দিয়ে দক্ষ শ্রমিক গড়ে তুলতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনী ইশতেহার জাতির সামনে তুলে ধরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কল্যাণমুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিতে 9টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে 51 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে তারা। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। গেল 54 বছর ধরে ভোটের আগে ইশতেহার দেওয়ার রেয়াজ রয়েছে বাংলাদেশে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনেও তার ব্যত্যয় হয়নি। নির্বাচিত হলে পরবর্তী কর্মপন্থা নিয়ে প্রতিশ্রুতির খতিয়ান তুলে ধরছে দলগুলো। শুক্রবার নিজেদের ইশতেহার ঘোষণা করে বিএনপি। 44 পৃষ্ঠার সেই ইশতেহারে মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহি রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার করে 9 বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ করেছে দলটি। তারা বলছে, ইশতেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা। ইশতেহারে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের সুরক্ষায় ফ্যামিলি কার্ড চালু করে প্রতি মাসে 2,500 টাকা অথবা সমমূল্যে নিত্যপণ্য সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া কৃষক কার্ডের মাধ্যমে ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণের কথা বলা হয়েছে। স্বাস্থ্য খাতে দুর্নীতিমুক্ত ও মানবিক ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। শিক্ষা খাতে বাস্তব দক্ষতা ও মূল্যভিত্তিক শিক্ষানীতি, প্রাথমিক শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব এবং শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালুর কথাও রয়েছে ইশতেহারে। স্টার্টআপ সহায়তা এবং 5 বছরে 1 কোটি নতুন চাকরি সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে বিএনপি। পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় 20,000 কিলোমিটার নদী খাল খনন সহ 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার কথাও বলা হয় ইশতেহারে। সংবিধান সংস্কারের প্রস্তাবনায় প্রধানমন্ত্রী পদের মেয়াদ সীমিত করা, উচ্চকক্ষ প্রবর্তন, 70 অনুচ্ছেদ সংশোধন এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার কথা জানায় দলটি। সরকার গঠন করতে পারলে দুর্নীতি দমন, আইনের শাসন ও জবাবদিহি নিশ্চিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সন্তোষ জানালো প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বিরুদ্ধে বহিরাগতদের বিভিন্ন জায়গায় আশ্রয় দেওয়ার অভিযোগ করেছেন ঢাকা 16 আসনের ধানের শীষে প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, এভাবে বহিরাগতদের আশ্রয় দেয়া আচরণবিধি লঙ্ঘনে শামিল। সকালে পল্লবীর 12 নম্বর সেকশনের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে নির্বাচিত হলে প্রতিশ্রুতির পুরোটা বাস্তবায়নের অঙ্গীকার করেন আমিনুল হক।
আমার এই এলাকায় এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড ঠিক আছে, কোনো রকম সমস্যা নেই। আমরা আমাদের নেতা কর্মীরা অত্যন্ত সতর্ক অবস্থায় আছে, আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত সতর্ক অবস্থায় আছে এবং জামাতের প্রার্থী তারা কিছু বহিরাগত মানুষজনকে বিভিন্ন জায়গায় এনে ভাড়াটিয়া হিসেবে রেখেছে। সো আমরা সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি তারা কারা। সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা দৃঢ়ভাবে সেগুলো দমন করছি ইনশাআল্লাহ। ঢাকা 16 আসনে নির্বাচনী প্রচারণার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, প্রচারণার এই মুহূর্তের চিত্র জানাবেন। প্রচারণার শেষ মুহূর্তে জমে উঠেছে, প্রার্থীরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি আছি ঢাকা 16 আসনে দানিশ শীষের প্রার্থী আমিনুল হকের গণসংযোগে কর্মীটোলা এলাকা। আমি আছি এখানে কর্মীটোলা ক্যাম্পে। সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন অলিগলিতে বিভিন্ন পাড়া মহল্লা কিন্তু আমিনুল হক চষে বেড়াচ্ছেন, অর্থাৎ যারা ভোটার আছে তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের পরিকল্পনার কথা তুলে ধরছেন। অর্থাৎ সকাল সকাল 12 তারিখে সকাল সকাল অর্থাৎ ভোট প্রদান করার জন্য ভোটারদেরকে উৎসাহিত করছেন। অর্থাৎ ওনার যে পরিকল্পনা, নির্বাচনের যে পরিকল্পনার কথা কিন্তু তুলে ধরছেন। অর্থাৎ বলছেন যে অর্থাৎ নির্বাচিত হলে তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন বলে অর্থাৎ ভোটারদেরকে আশ্বস্ত করেছেন। অর্থাৎ সকাল থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কথা বলছেন। এখানে অর্থাৎ যে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন আমিনুল হক। আমরা অর্থাৎ তার যে নির্বাচনী যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কথাগুলো আমরা চেষ্টা করব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার অর্থাৎ বক্তব্যে। বা সুস্থভাবে যাতে আমরা আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে পারি এবং আমরা যাতে আমাদের সন্তানদেরকে মাদক থেকে দূরে রাখতে পারি এবং আমরা আমাদের সন্তানদেরকে যাতে ডিভাইসের হাত থেকে দূরে রাখতে পারি এবং আমরা সকলকেই উদ্বুদ্ধ করব যে খেলার মাঠে আকৃষ্ট করে আমরা যাতে একটি সুন্দর সমাজ ব্যবস্থা যাতে আমরা গড়ে তুলতে পারি। দেখেন, এটা পরিপূর্ণ পরিকল্পিত একটি ঘটনা ঘটিয়েছে এবং এই ধরনের ঘটনা আমরা মনে করি নির্বাচনের আগে যারাই এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত রয়েছে, যারাই এই ষড়যন্ত্রকে সহযোগিতার মাধ্যমে যারা আমাদের এই নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা করে যাচ্ছে, এটার ব্যবস্থা অবশ্যই রাষ্ট্র গ্রহণ করবে ইনশাল্লাহ। এবং আমরা বিশ্বাস করি কোনো ষড়যন্ত্রই আগামী 12 তারিখের নির্বাচনকে আটকাতে পারবে না। যারা ক্ষমতার মোহে পড়ে আজকে তারা পাগল হয়ে গেছে, যখন দেখছে যে জনগণের সমর্থন তাদের নেই, তারা ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করার চেষ্টা করছে, যেটি যেহেতু সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে, কারণ জান্নাতের টিকিট দেওয়ার মালিক একমাত্র হচ্ছে আল্লাহ, তাছাড়া বান্দার কোনো ক্ষমতা নেই। তারা ঘরে ঘরে গিয়ে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, সেই ভোট কিনতেও তারা ব্যর্থ হচ্ছে, কারণ তারা বলছে যে আমরা ভোট আমাদের আমানত, আমরা টাকার বিনিময়ে আমাদের এই আমানত বিক্রি করব না আপনাদের কাছে। যখন তারা সাধারণ মানুষ থেকে প্রত্যাখ্যাত হয়েছে, তখন তারা এই ধরনের অপচেষ্টা ষড়যন্ত্র করে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করে ভোট বানচাল করার চেষ্টা করছে। বাট আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের বাংলাদেশের সকল বিএনপি নেতাকর্মীরা, পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, সাধারণ মানুষ সকলে ঐক্যবদ্ধ রয়েছে। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে ইনশাল্লাহ আমরা আগামী 12ই ফেব্রুয়ারি জনগণের স্বতঃস্ফূর্ত রায় নিয়ে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে বাংলাদেশে একটি ইনশাল্লাহ জনগণের সরকার প্রতিষ্ঠিত করব আমরা। ধন্যবাদ। ফারজানা, আপনি শুনছেন যে আসলে অর্থাৎ যত ষড়যন্ত্র করা হোক অর্থাৎ ভোট বানচাল করতে পারবে না। 12 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচন অর্থাৎ নিরপেক্ষ সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করছেন। অর্থাৎ 12 তারিখে নির্বাচনে ভোটারদেরকে সকাল সকাল ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছেন ঢাকা 16 আসনে দানিশ শীষের প্রার্থী আমিনুল হক। ফারজানা, পল্লবী, কর্মীটোলা ক্যাম্প থেকে ছিল আমার কাছে সর্বশেষ। হুমায়ুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে হবিগঞ্জের নিউফিল্ড মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় তিনি বলেন, গেল 15 বছরে দেশ থেকে কমপক্ষে 28 লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, যে টাকার মালিক দেশের জনগণ। জামায়াত ক্ষমতায় গেলে দেশকে দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। বাংলাদেশের চাঁদার জ্বালায় সমস্ত মানুষ অতিষ্ঠ, ওই বাংলাদেশও দেখতে চাই না।
নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আদালতে হাজির করে হেনস্থা করা হয়। এদিকে সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেবেন জামায়াত আমির। সেখানকার প্রস্তুতি সহ সার্বিক বিষয় জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সিপার চৌধুরী। সিপার, এই মুহূর্তে পরিস্থিতি জানতে চাই। ভিতরে কিন্তু জামাত ইসলামের আমির তথা 11 দলীয় জোটের প্রার্থীদেরকে পরিচয় করিয়ে সকালে ঢাকা থেকে কিন্তু প্রথম প্রোগ্রামটি করেছেন হবিগঞ্জের মাঠে, এরপরে কিন্তু দ্বিতীয় প্রোগ্রামটি কিন্তু উলাউড়া উপজেলা সদরে করেছেন। ঠিক আছে, প্রোগ্রামটি পরে কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি যে তিনি কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু সিলেটে পৌঁছবেন এবং এখানে যে মঞ্চ রয়েছে 3টার ভিতরে কিন্তু তিনি মঞ্চে এসে পৌঁছবেন এবং 3:30টার দিকে কিন্তু তিনি তার বক্তব্য পেশ করবেন। তো তারা যেমনটি বলছে যে লাখের অধিক কিন্তু জনসমাগম হবে এবং এখানে কিন্তু যে 6টি আসন আছে এর মধ্যে এই আসন প্রার্থীদেরকে কিন্তু পরিচয় করিয়ে এই প্রার্থীদেরকে কিন্তু এখানে পরিচয় করিয়ে দেবেন এই মঞ্চ থেকে। তো আসলে সিপার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রচারণার বাকি মাত্র 2 দিন, শেষ সময়ে ভোটারদের মন জোগাতে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। গাজীপুর থেকে প্রচারণা খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল জুয়েল। জুয়েল, প্রচারণার এই মুহূর্তে সবশেষ কি চিত্র আছে আমাদের জানাবেন। জি ফারজানা, আপনি যেমনটি বলছিলেন, গাজীপুরে ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা কিন্তু জমে উঠেছে। গাজীপুরে ইতিমধ্যে 42 জন প্রার্থী এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তার মধ্যে এই 5টি আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাতের প্রার্থী এরা প্রতিদ্বন্দ্বিতা করছে। এখানে কিন্তু এই 5টি আসনে জামাত কিন্তু তারা 2টি আসন তাদের শরিক দলকে ছেড়ে দিয়েছে এবং বাকি তিনটি আসনে তারা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বিএনপি কিন্তু 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকেই কিন্তু প্রার্থীরা দিন রাত তারা চষে বেড়াচ্ছেন, বিভিন্ন উঠান বৈঠক, বিভিন্ন তারা লিফলেট, সভা সমাবেশ কিন্তু তারা করছেন। ইতিমধ্যে তারা তাদের প্রার্থীরা কিন্তু ভোটের জন্য কিন্তু তারা ভোটারদের মন জয় করার জন্য কিন্তু তারা চেষ্টা করছে। গাজীপুরে 935টি ভোট কেন্দ্র রয়েছে, তার মধ্যে কিন্তু 440টি কিন্তু ঝুঁকিপূর্ণ হিসাবে আমাদের জানিয়েছে। তবে বিভিন্ন ভোটাররা আমাদেরকে অভিযোগ করছিলেন যে এবারে পোস্টার না থাকার কারণে তারা কিন্তু আসলে তেমন উৎসাহ উদ্দীপনা পাচ্ছে না। তবে ইতিমধ্যে কিন্তু গাজীপুরের 4 নং আসন অর্থাৎ কাপাসিয়ায় কিন্তু জামাত এবং বিএনপির মধ্যে একটু সংঘর্ষ সৃষ্টি হয়েছিল। তাছাড়া বাকি 4টি আসনে কিন্তু সুষ্ঠুভাবে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছে। এই ছিল গাজীপুর থেকে প্রচারণার সর্বশেষ সংবাদ। ধন্যবাদ জুয়েল। ভোট সামনে রেখে সরগরম এখন নির্বাচনী মাঠ। কক্সবাজার 4 আসনে জমে উঠেছে ভোটের লড়াই। মাদক, মানব পাচার ও রোহিঙ্গা সংকটাপন্ন এই এলাকা ঘিরে বিএনপি ও জামায়াত প্রার্থীদের চলছে ব্যাপক প্রচারণা। এদিকে পদ্মা, মেঘনার কোল ঘেঁষা কৃষি নির্ভর চাঁদপুরবাসী প্রতিশ্রুতির বাস্তবায়নে সক্ষম প্রার্থীকেই অগ্রাধিকার দিতে চান। আফসার কবির আকাশ ও মোহাম্মদ ফাহাদের তথ্যে তাহসিন তারিনের প্রতিবেদন। দেশের সর্বদক্ষিণের সীমান্তবর্তী উখিয়া টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার 4 আসন। এখানে মোট ভোটার সংখ্যা 3,73,130 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,91,210 জন ও নারী ভোটার 1,08,915 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 5 জন। মাদক, মানব পাচার ও রোহিঙ্গা সংকটাপন্ন এই এলাকা ঘিরে বিএনপি ও জামায়াত প্রার্থীদের চলছে ব্যাপক প্রচারণা। ভোটারদের মন জয় করতে নেওয়া হচ্ছে বিভিন্ন কৌশল, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমার দল যদি নির্বাচিত হয়, এই পর্যটনের সকল সম্ভাবনার দ্বারকে আমরা উন্মোচন করবো ইনশাআল্লাহ। বেকার না থাকে মতো ব্যবস্থা করার জন্য আমরা প্রশিক্ষণ করব যুবকদের।
মাদক ও চোরাচালান নির্মূল, অপহরণ বন্ধ এবং পর্যটন নিয়ে যারা অবদান রাখবে এমন প্রার্থীকেই ভোট দিতে চান ভোটাররা। যিনি প্রতিনিধি নির্বাচিত হবেন ওনার কাছে আমার একান্ত চাওয়া থাকবে এই অবহেলিত নারী সমাজকে তিনি যাতে টেনে উপরের দিকে উঠানোর সুযোগ করে দেন। আমাদের টেকনাফে যে অপহরণ হচ্ছে এটা সমাধান করে আমাদের দেশ থেকে বেকারত্ব দূর করার জন্য এবং মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করার জন্য। এদিকে দেশের সংসদীয় আসন 263, ফরিদগঞ্জ উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর 4 আসনে এবার মোট 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চাঁদপুর জেলার 5টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা 23,31,190 জন। এর মধ্যে পুরুষ ভোটার 12,01,854 জন, নারী ভোটার 11,29,325 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 11 জন। বিএনপির 2 প্রার্থীর পাশাপাশি জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের প্রার্থীরা মাঠে রয়েছেন। প্রতিযোগিতা থাকবে, কম বেশি থাকবে। আমার মনে হয় শেষ পর্যন্ত ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করে বলে আমি আশা করছি। ভোটারদের দাবি, তারা এমন একজন জনপ্রতিনিধি চান যিনি উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন। দেশের শান্তি তো প্রায় শেষই, তারপরেও আমরা শান্তি জোগাড় করার জন্য ভালো একজন প্রার্থী চাই। ভোট কেন্দ্রে যাই ভোট দিতে পারি নাই, ভোট হয়ে গেছে, এরকম ভোট চাই না। আমরা চাচ্ছি যে একদম সম্পূর্ণরূপে নিজের ভোটটা যাই নিজে কেন্দ্রে যাই দিয়া ভালো একজন লোক চাই, যেহেতু দেশের জন্য উন্নয়ন করে, ফুলখানার জন্য উন্নয়ন করে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একজন যোগ্য ও কার্যকর প্রতিনিধি সংসদে যাবেন, এমনটাই প্রত্যাশা ভোটারদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। নির্বাচনের দিন দায়িত্ব পালনে দলের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। গণনা শেষ না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের ভোট কেন্দ্র না ছাড়ার নির্দেশনাও দেন তিনি। কুমিল্লার মুরাদনগর নবিয়াবাদ মাদ্রাসা মাঠে এক পথসভায় তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। কুমিল্লার মুরাদনগর নবিয়াবাদ মাদ্রাসা মাঠে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। এতে উপস্থিত থেকে নির্বাচনী প্রচারণা চালান কুমিল্লা 3 আসনের বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। জামায়াতে ইসলাম নির্বাচনী ফলাফলে ডিজিটাল কারচুপি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন কুমিল্লা 3 আসনের ধানেশীষের প্রার্থী কায়কোবাদ। ডিজিটাল কারচুপি করে রেজাল্ট হাতে নিয়ে তারপর কেন্দ্র ছাড়বেন আপনারা কেমন? আমি আপনাদের গ্রামে এসে এমন বাড়িতে থাকবো যে বাড়িতে থাকলে পরে গরিব ভাইয়েরা আমার সাথে দেখা করতে পারবে, কথা বলতে পারবে, মন খুলে আলাপ করতে পারবে, তাদের সমস্যাগুলি বলতে পারবে। জামাতকে দেশের শত্রু উল্লেখ করে তাদের হাতে দেশ নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি। যারা অবিচার করে সেই সমস্ত নেতা আমাদের সাথে রাখবো না। আমরা সৎ নিষ্ঠাবান নেতাদেরকে নিয়ে আমরা রাজনীতি করবো ইনশাআল্লাহ। জনগণ যা বলবে তাই করবো, এর বাইরে আমি কিচ্ছু করবো না। আপনারা আমার জন্য দোয়া করেন, আর যাতে বিএনপি সরকার খণ্ডন করতে পারে এই জন্য দোয়া করেন এবং চেষ্টা করেন। বিএনপি ক্ষমতায় গেলে কুমিল্লা মুরাদনগরকে মাদক ও সন্ত্রাসমুক্ত এবং এলাকার বেকারত্ব দূর করার দৃঢ় প্রত্যয় জানান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। যে সমস্ত নেতারা দুর্নীতিবাজ, যারা মানুষের উপরে জুলুম করে, যারা অবিচার করে, সেই সমস্ত নেতা আমাদের সাথে রাখবো না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ। জাতীয় নির্বাচন নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে আগ্রহ। আন্তর্জাতিক প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্টের বিশ্লেষণে উঠে এসেছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নতুন সমীকরণ। দ্য নিউ বাংলাদেশ ইজ অনলি হাফ বিল্ট শিরোনামের এক নিবন্ধে গণমাধ্যমটির দাবি, আগামী নির্বাচনে জয়ের ক্ষেত্রে ফেভারিট হিসেবে এগিয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট। প্রিয়াঙ্কা নিতুর প্রতিবেদন। দেড় যুগ পর বাংলাদেশে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী আমেজ দেখছে ব্রিটিশ গণমাধ্যম ইকোনমিস্ট। সেখানে উল্লেখ করা হয় 2008 সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে, যেখানে একদিকে রয়েছে বিএনপি, অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন জোট, যাদেরকে সবচেয়ে বড় ও মধ্যপন্থী ইসলামপন্থী দল হিসেবে উল্লেখ করেছে সাময়িকীটি। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রশংসা করে ওই বিশ্লেষণে বলা হয়, তারা অর্থনীতিকে বিপর্যয় থেকে রক্ষা করেছে। তবে সামনেই পাহাড় সমান চ্যালেঞ্জ। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ এবং দক্ষ শিল্প খাত গড়ে তোলাই হবে আগামী সরকারের প্রধান লক্ষ্য।
সাময়িকীটি মনে করে নতুন বাংলাদেশে সরকারি রাজস্ব বাড়াতে হবে এবং আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি দূর করা হবে সবচেয়ে বড় পরীক্ষা। জিডিপির মাত্র 7% রাজস্ব আদায়কে তারা এশীয় প্রেক্ষাপটে অপ্রতুল হিসেবে দেখছে। সম্পর্কের ক্ষেত্রে ভারতের ভূমিকাও গুরুত্ব পেয়েছে এই বিশ্লেষণে। সেখানে বলা হয়, ভারতের কিছু কর্মকর্তার ভুল প্রচারণার ফলে বাংলাদেশিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়, যা নিরসন না করলে এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে। তাই বহুল প্রতীক্ষিত 26-এর নির্বাচন কেবল একটি মাইল ফলকের সূচনা। তবে নতুন বাংলাদেশ গড়ার কঠিন ও দীর্ঘ পথ চলা কেবল শুরু হতে যাচ্ছে। জয় জারি হোক, সংস্কারের উদ্দীপনা বজায় রাখাই হবে আগামীর মূল চাবিকাঠি। আর নতুন বাংলাদেশ গড়ার চাবি বিএনপির হাতেই উঠবে বলেও মনে করছে শক্তিশালী গণমাধ্যমটি। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। উদ্বোধনের 4.5 বছর পার হলেও সচল হয়নি সিরাজগঞ্জ শহরে 12.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক দোতলা কাঁচাবাজার। বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত বিশাল স্থাপনাটি এখন পরিণত হয়েছে মাদকসেবীদের অভয়ারণ্যে। পৌর কর্তৃপক্ষের কঠোর নির্দেশনা না থাকায় এমন অবস্থা, দাবি ব্যবসায়ীদের। দ্রুতই বাজারটি পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান পৌর সচিব। আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সিরাজগঞ্জ শহরের শেরে বাংলা ফজলুল হক সড়কে পৌর কাঁচাবাজারের ভবন নির্মাণে ব্যয় হয়েছে 12.44 কোটি টাকা। আধুনিক সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও 4 বছর ধরে এক প্রকার পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই বিশাল ভবনটি। আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা, সাব স্টেশন ও শীতাতাপ নিয়ন্ত্রিত মাংস বিক্রয় কেন্দ্র থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে এখন সব নষ্ট হওয়ার পথে। অভিযোগ উঠেছে, রাতে এখানে বসে মাদকের আড্ডা। এই জায়গাটা হচ্ছে আপনার বিভিন্ন মাদকসেবী এবং সন্ত্রাসীদের অভয় আশ্রম। এখানে মাদক সেবন সহ মাদক বিক্রি এবং বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ হতেই থাকে। দীর্ঘদিন এটা বন্ধ থাকার কারণে বিল্ডিংটা নষ্ট হয়ে যাচ্ছে। লাখ লাখ টাকা দিয়ে জামানত নিলেও ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। তাদের অভিযোগ, পৌর কর্তৃপক্ষের কঠোর কোনো নির্দেশনা না থাকায় বর্তমানে এই অবস্থা ভবনটির। সিঁড়ির নিচে এখানে অস্থায়ীভাবে করতেছি। আমাদের টাকা এখনো পৌরসভা আছে এবং ভাড়াও দেওয়া ছিল। আমাদের এখন অনেক দোকানের ভাড়া দেওয়া আছে। কোটি কোটি টাকা ব্যয় করে এই ভবনকে তৈরি করে এই ভবনটাকে চালু করতে পারল না। আজ আমরা অনেক টাকা ইনভেস্ট করেছে, আমরা বিপদে পড়ে আছি। তবে নাগরিক সেবা নিশ্চিতে দ্রুতই বাজারটি পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানান সিরাজগঞ্জ পৌর সচিব রফিকুল ইসলাম। আমরা এটা চালু করার প্রচেষ্টায় রয়েছি। বিএমডিএফ এর ঋণের অর্থ আমরা নিয়মিত কিস্তি প্রদান করার চেষ্টা করে যাচ্ছি। স্বল্প সময়ের মধ্যেই আমরা সিরাজগঞ্জবাসীকে এই কাঁচাবাজার চালুর সুখবর দিতে পারবো। সাধারণ মানুষের দাবি, জনস্বার্থে এবং সরকারি অর্থের অপচয় রোধে দ্রুত বাজারটি চালুর উদ্যোগ নেবে কর্তৃপক্ষ। আফরিন পপি, মোহনা সংবাদ। বর্তমান সময়ের আলোচিত প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর বাস্তব প্রয়োগ নিয়ে বিনামূল্যে কর্মশালার আয়োজন করে খোকসা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা। সকালে রাজধানীর শান্তিনগরের কুষ্টিয়া ভবনে এই আয়োজনে কারিগরি সহায়তা দিয়েছে রেড এআই প্রোডাকশন এবং আইটি হাউস। কর্মশালায় এআই এর মৌলিক ধারণা, কন্টেন্ট ও মিডিয়া এর ব্যবহার এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেন ব্র্যান্ড কনসালটেন্ট খালিদ বিন হেলালি এবং রেড আই প্রোডাকশনের সিইও মনিরুজ্জামান শাহিন। ফুটবল সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে শিরোপা ধরে রাখার মিশনে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। নেপালের পোখরায় রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2:15টায়। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত বাংলাদেশ। গ্রুপ পর্বে ভুটানকে 12-0 গোলে, ভারতকে 2-0 গোলে এবং স্বাগতিক নেপালকে 4-0 গোলে হারায় বাংলাদেশ। বাংলাদেশের আলপি আক্তার 2টি হ্যাটট্রিক সহ মোট 7টি গোল করে এখনও টুর্নামেন্টের টপ গোল স্কোরার। ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলতে সেরাটা দিয়ে লড়বে লাল সবুজের প্রতিনিধিরা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জনগণের হারিয়ে যাওয়া অধিকার ফিরে পাওয়ার সময় এসেছে, ঠাকুরগাঁওয়ে তারেক রহমান। নিরাপদ দেশ করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান। অসৎ নেতৃত্বের কারণে দেশের ভাগ্য পরিবর্তন হয়নি বললেন জামায়াত আমির। ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করতে না দেওয়ার অঙ্গীকার।
প্রচারণার বাকি মাত্র 2 দিন, সে সময়ে ভোটারদের মন জোগাতে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এবং আলোচনার পরপরই ইরানের উপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা, তেল পরিবহনে জড়িত 14 জাহাজকে লেনদেন বন্ধের নির্দেশ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়, এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।